আচ্ছা সবাইকে স্যার এটা বন্ধ রেকর্ডিং না করতে স্যার কোনো ইস্যু আছে? না স্যার ওকে, সো আমরা যে কাজটা করছি, আমরা আমাদের এন্ড থেকে রেকর্ডটা কি আমি করছি এখন? একটু দাঁড়ান। ইয়েস, আমি রেকর্ড করছি। আপনি রেকর্ড করছেন স্যার। ওকে, আমি রেকর্ড করছি। সো একটা আইকন থাকে, এখন এখন এসছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে। সো আজকের ক্লাসটা আমরা যেহেতু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এবং কস্ট অফ গুডস সোল্ড এর উপর করব, সো এটা করার আগে আমাদের আসলে জানতে হবে যে আমাদের আসলে কোন একটা প্রোডাক্ট যখন প্রোডাকশন করি, তখন এই প্রোডাক্টটা প্রোডাকশন করার ক্ষেত্রে আমার র মেটেরিয়ালও লাগে, লেবার লাগে এবং ফ্যাক্টরি ওভারহেড লাগে। সো এই জিনিসগুলো ফ্লোগুলো কিভাবে হয় এবং আমাদের যখন ফিনিশ গুডটা প্রোডাকশন হয়ে যায়, প্রোডাকশন হওয়ার পরে আমাদের আসলে আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, আই মিনস ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টে এটা রিফ্লেকশনটা কিভাবে পড়ে আমরা একটু দেখব, ঠিক আছে? তো এটা দেখার আগে আমরা যে কাজটা করি, আমরা একটু দেখি যে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে আমরা যখন ইনভেন্টরি রেকর্ড করি, সেই ইনভেন্টরিটা আমরা আসলে কি ওয়েতে রেকর্ড করি, ঠিক আছে? সবাই কি আমার এক্সেলটা দেখতে পাচ্ছেন? সবাই দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা এক্সেলটা একটু করছি। আমরা যদি একটা মার্চেন্ডাইজিং কোম্পানির কথা বলি, মার্চেন্ডাইজিং কোম্পানি আসলে কি করে বলতে পারবেন সবাই? মার্চেন্ডাইজিং কোম্পানির কাজটা কি আসলে? একটা প্রোডাক্ট পারচেজ করে তারপরে সেটা রিসেল করে। তার মানে তার কাজটা হলো কোন একটা প্রোডাক্ট পারচেজ করে তারপর সেল করে, তাই তো? তাহলে তার কাজ হলো ফিনিশ গুড পারচেজ রিসেল করা দিচ্ছে। এন্ড সেল। আচ্ছা এক মিনিট আমাকে একটু সময় দেন, আইসিএমইউ থেকে ফোন করছে, ঠিক আছে? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে নাইম ভাই? হ্যাঁ জি জি, ক্লাস ঢুকে গেছে নাইম ভাই। রেকর্ডিং এর সমস্যাটা হলো আইসিএমইউ যদি রেকর্ড করে তাহলে এটা স্টুডেন্ট আসলে ঠিক সময় পায় না। তো আমি বলছি যে এটা আমি রেকর্ড করব, আইসিএমইউ যদি দরকার হয় আমি সেম রেকর্ডটাই ওনাদেরকে প্রোভাইড করব, ওনারা জাস্ট আমাকে বললে আমি দিয়ে দিব, ঠিক আছে? হুম, আচ্ছা না না, পোস্ট রেকর্ড সিঙ্গেল অপশন। জি, যদি যদি এরকম হয় যে আপনারা রেকর্ড করতে পারেন এবং আমার এন্ড থেকে আমি রেকর্ড করতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, আপনি একটু আমাকে বলেন আমার 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 প্রিভিয়াস ক্লাসগুলো কি আপনারা রেকর্ড করতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, প্রথম হ্যাঁ হুম হুম বুঝতে পারছি। না ওইটা আমার কাছে ওইটার কোনো ইনফরমেশন নেই, কারণ ওইটা ফার্স্ট ক্লাস ছিল তো। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, যেটা এখন যদি এই নাইম ভাই এরকম হয় যে আপনারাও রেকর্ড করতে পারছেন, আমার এটা থেকে আমি স্টুডেন্টকে, আমার আসলে কাজ ছিল স্টুডেন্টকে সাপোর্ট দেওয়া, ঠিক আছে? ঠিক আছে, না আমি এখন তো জি জি ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে নাইম ভাই, আমার কোনো অপশন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আপনারা তো শুনতে পেয়েছেন মনে হয় আমি কি কথা বলছি, তাই না? জি স্যার। এটা যেটা হলো যে আইসিএমএবির আসলে কোনো প্ল্যাটফর্ম থেকে যখন কোনো কিছু করা হয় তখন এইটা স্টুডেন্টদের সাথে শেয়ার করার আগে আইসিএমএবির যে অ্যাপ্রোপ্রিয়েট কমিটি আছে সেই কমিটি থেকে অ্যাপ্রুভাল নিতে হয় যে আসলে ওনারা এটা শেয়ার করবে কি করবে না, ঠিক আছে? সো কমিটি থেকে এখন পর্যন্ত আসলে কোনো ডিসিশন হয় নাই যে
এটা আসলে শেয়ার করবে কি করবে না। বাট মিন দ্য টাইম আমি যেটা করেছি, আমি আপনারা যে আমার এখানে শেয়ার করেছি, এটা হলো আমার জাস্ট পার্সোনাল ভাবে আমি করেছি, ঠিক আছে? সো Yes, আমি sir. আমি আশা করব যে আপনারা এই ভিডিওটা আসলে শেয়ার করবেন না, আপনারা নিজেরা ইউজ করবেন, বাট অন্য কারোর সাথে শেয়ার করবেন না। জি স্যার, অবভিয়াসলি স্যার। আর যেটা হয় কি, এই ভিডিওর ভিতরে আসলে অনেক ধরনের কথা থাকে যেগুলো আসলে ধরেন অফিসিয়ালি যদি ইনফর্ম হয় তাহলে আসলে সমস্যা আছে, ঠিক আছে? জি তো স্যার। আমি অবশ্যই, স্যার। চাই যে আমরা আপনারা, প্রাইভেসি মেইনটেইন করব স্যার, স্ট্রিক্টলি মেইনটেইন করব ঠিক স্যার। আছে? সো জি। আমি যেটা করব যে আইসিএমবি ওইটা ভিডিও করবে, আর আমি কোস্ট হিসেবে ওইটা আমি চেষ্টা করব ভিডিওটা মেইনটেইন করতে, ঠিক আছে? জি যদি আমি এই প্রসেসে না পারি তাহলে আমি যেটা করব, আমি প্রথমে অন্য একটা প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে চেষ্টা করব যে তারপর জমিতে লগ ইন করা, ঠিক আছে? জি ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, বাট আমি আইসিএমবি রুলস এবং রেগুলেশনকে আমি যেহেতু 100% এগ্রি করি যে আমাদের সবারই রুলস এবং রেগুলেশন মেনটেন করা উচিত। সো আমি ওনারা যেভাবে বলে আমি আসলে এক্স্যাক্টলি সেভাবে যাব, ঠিক আছে? জি ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো আমরা বলছিলাম যে মার্চেন্ডাইজিং কোম্পানির কাজটা হলো যে ফিনিশ গুড তারা পারচেজ করে এবং সেল করে। তাহলে তারা যখন, আমরা যদি ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের কথা বলি, আমাদের একটা থাকে ব্যালেন্স শিট আর একটা থাকে ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? কারেক্ট স্যার। একটা থেকে ইনকাম স্টেটমেন্ট। সো আমি যখন একটা ফিনিশ গুড পারচেজ করি মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য, তখন আমি কি করি, ব্যালেন্স শিটে এটাকে আমি ইনভেন্টরি হিসেবে রেকর্ড করি। কি হিসাবে রেকর্ড করি? ইনভেন্টরি হিসাবে রেকর্ড করি। ইনভেন্টরি হিসাবে যখন রেকর্ড করি, ধরে নিলাম এটা অ্যামাউন্ট হলো ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে? আমি এটা রেকর্ড করলাম ব্যালেন্স শিট ইনভেন্টরি হিসাবে। এখন এই ইনভেন্টরিটা যদি আমি সেল করে দিই, আমি যখন পারচেজ করেছিলাম তখন কি করছি, ইনভেন্টরি 100 টাকা ডেবিট হয়েছিল, আর ক্যাশ অথবা অ্যাকাউন্ট পেয়েবল 100 টাকা কি হয়েছিল, ক্রেডিট হয়েছিল। তার মানে ইনভেন্টরিটা আমি আমার কারেন্ট অ্যাসেট হিসেবে আমি ব্যালেন্স শিটে রেকর্ড করেছি। এই ইনভেন্টরিটা যখন আমি সেল করে দেই, তখন আমি কি করি, আমি একটু জার্নাল এন্ট্রিটা লিখি এই জায়গায়, কারো যদি কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? তাহলে আমি কি করব, ক্যাশ অথবা অ্যাকাউন্ট পেয়েবল আমি কি করব, 100 টাকা প্রোভাইড করে দিয়েছি। এটা এটা তো সবাই আমরা জানি, এবং আমার মনে হয় এক্সপ্লেন করার দরকার নেই। এটা হলো কিসের সময়ে, আমরা যখন পারচেজ করছি, পারচেজ কেসের ক্ষেত্রে। আর আমরা যখন সেলস কেসের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের সাধারণত দুইটা রেকর্ড হয়। একটা রেকর্ড হয় যে আমরা সেলস করে কি করব, ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট হবে। ধরেন আমি এই জায়গায় 10টা আইটেম পারচেজ করছিলাম। কয়টা আইটেম পারচেজ করছিলাম? 10টা। 10 আইটেম আমি সেল করছি, আমি ধরে নিলাম যে আমি সেল করছি 5 আইটেম। আইটেম আমি সেল করার ক্ষেত্রে, আমার প্রতিটার ক্ষেত্রে আমরা যদি বলি আমার পারচেজ প্রাইস পড়ছে 10 টাকা, বাট সেল করছি আমি এক একটা 15 টাকা করে। তো আমি সেল করেছি 75 টাকা, ঠিক আছে? আর তাহলে আমার কি হবে, রেভিনিউ কি হবে, রেভিনিউ অথবা সেলস কি হবে, ক্রেডিট হবে 75 টাকা। এ পর্যন্ত কারো সমস্যা নেই। আমার এটার সাথে সাথে আমার আরেকটা এন্ট্রি দিতে হয়। এটা হলো আমার তো ইনভেন্টরি সেল করলে ইনভেন্টরি আমার স্টোর থেকে তো চলে যাবে, তাই না? জি স্যার। এবং ইনভেন্টরিতে যে কস্টটা, সেটাকে আমাকে কি করতে হবে, রিকগনাইজ করতে হবে। কারণ কস্ট রিকগনাইজ না করলে আমি কি করবো না, আলটিমেটলি প্রফিট করতে এটা জানতে পারবো না। তো আমি আরেকটা আইটেম রিকগনাইজ করি, এটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। এটা হলো আমি যে প্রাইসে পারচেজ করছি, আমার পারচেজ প্রাইস ছিল প্রতিটার জন্য 10 টাকা, সো পারচেজ করছি 50 টাকায়। আর আমার ইনভেন্টরি তাহলে আমার স্টোর থেকে চলে যাবে কত টাকা, 50 টাকা। এখন আমরা এই যে এন্ট্রি গুলো আমরা দিয়েছি, এই এতগুলো এন্ট্রি যে করেছি, এর মধ্যে এই যে ইনভেন্টরিটা দেখেন, আমি একটু ব্যালেন্স শিটের পার্টটা এই পাশে নিয়ে আসি। আমার যদি ব্যালেন্স শিটে ইনভেন্টরি আমি রেকর্ড করতে যাই আমার এই মাস শেষে, তাহলে আমার ইনভেন্টরি কত আসবে, আমার 100 টাকা পারচেজ করেছিলাম আর আমি 50 টাকার সেল করে দিয়েছি, তাহলে আমার কত টাকা রেকর্ড করব, 50 টাকা স্যার। 50 টাকা। আর আমি যে এই জায়গায় কস্ট অফ গুডস সোল্ড হিসেবে একটা জিনিস রেকর্ড করেছি, এটা হলো আমার ইনকাম স্টেটমেন্টের পার্ট। কিসের পার্ট, আমার ইনকাম স্টেটমেন্ট। এটা কত টাকা, 50 টাকা। আর আমি যে এই যে সেলস রেভিনিউ রিকগনাইজ করেছি, এটাও কার পার্ট, ইনকাম স্টেটমেন্টের পার্ট। এটা কত হিসেবে আসবে, 100 টাকা। তাহলে দেখেন, মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে তার ইনভেন্টরি হিসেবে সে রেকর্ড করে কি, শুধু অনলি ব্যালেন্স শিটে ইনভেন্টরি হিসেবে সে ইনভেন্টরি শুধু রেকর্ড করে, আর ইনকাম স্টেটমেন্টে রেকর্ড করে তার সেলস রেভিনিউ এবং কস্ট অফ গুডস সোল্ড।
সিমিলার জিনিসটা 75 হবে স্যার জি আচ্ছা সেলস 75 রেভিনিউটা 75 75 ঠিক আছে। এবার আমরা যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে আসি, সিনারিওটা কিরকম হবে? ম্যানুফ্যাকচারিং কোম্পানি সিনারিওটা কি হবে বলেন তো? সো সে কি করে, তার ফিনিশ গুডটা সে প্রোডাকশন করে, প্রোডাকশনের জন্য তার কি করতে হয়? raw materials, র মেটেরিয়াল পারচেজ করতে হয়, yes, sir. তার কি লাগে? Labor, direct labor. ডিরেক্ট লেবার লাগে এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড থাকে, তাই তো? এখন বললাম ওই মাছ শেষে সে কি করলো, কিছু ফিনিশ গুড তৈরি করলো, তাহলে ফিনিশ গুডে কি হিসাবে থাকবে? একটা ফিনিশ গুড হিসাবে থাকবে। কিছু আছে যে যেটা আসলে প্রসেস শুরু করছে বাট ফিনিশ গুড হিসাবে কমপ্লিট করতে পারে নাই, এটা কি হিসাবে থাকবে? Working process. ওয়ার্ক ইন প্রসেস অথবা ওয়ার্ক ইন প্রগ্রেস হিসাবে থাকবে, তাই না? জি আর স্যার। কিছু র মেটেরিয়াল কি থাকবে তার কাছে থাকবে। তাহলে ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে তার ইনভেন্টরি হলো তিনটা, একটা হলো ফিনিশ গুড, একটা হলো ওয়ার্কিং প্রসেস, আর একটা হলো Raw র material. মেটেরিয়াল। তাহলে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে যদি আমরা ব্যালেন্স শিট আইটেমে যাই, ব্যালেন্স শিট আইটেমে সে কি করবে? এই তার তিনটা আইটেমকে রিকগনাইজ করবে। Yes, sir. কার কোনো কনফিউশন আছে থাকলে বলেন। হ্যাঁ স্যার তাহলে তার এই তিনটা আইটেমকে কি করবে? সে ব্যালেন্স শিটে রেকর্ড করবে, তাই না? এখন ধরে নিলাম যে সে কি করলো, র মেটেরিয়াল কিনলো ধরলাম 50 টাকার, ঠিক আছে? তার ওয়ার্কিং প্রসেস বছর শেষে তার মান্থ শেষে তার ফিনিশ গুডে কনভার্ট হলো, ধরলাম এটার ভ্যালু হলো 250 টাকা, আর ওয়ার্কিং প্রসেসে 20 টাকার ভ্যালুর প্রোডাক্ট আছে, ঠিক আছে? আর কোনো কনফিউশন আছে এই জায়গায়? No, sir. এখন যখন সে ফিনিশ গুড সেল করে দিবে, তাহলে বাকিটা কি হবে? সেম এই জায়গায় যে এন্ট্রি গুলো হয়েছিল সেম এন্ট্রি হবে, অ্যামাউন্টটা শুধু ডিফার করবে, তাই না? তাহলে দেখেন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে ইনভেন্টরি হিসেবে আমরা তিনটা জিনিসকে কনসিডার করি, যেমন ইনভেন্টরি বলি র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস এন্ড ফিনিশ গুড। আর মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে আমরা ইনভেন্টরি হিসেবে কনসিডার করি অনলি ফিনিশ গুডটাকে। Finish good. আর ইনকাম স্টেটমেন্টে এটা সিমিলার হবে, যে আমার সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড হবে, ঠিক আছে? তো এই পর্যন্ত তো আমাদের ক্লিয়ার, তাই না? যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইনভেন্টরি কি হিসেবে ট্রিট করে আর মার্চেন্ডাইজিং কোম্পানিতে ইনভেন্টরি কি হিসেবে ট্রিট করে। কার কোনো কনফিউশন আছে? না স্যার ওকে, আমরা এই পর্যন্ত ক্লিয়ার হলে তারপর আমরা একটা চলে যাই। সো এটা আমরা জানি। সো আমাদের এখানে আমরা যে কাজটা করব, এখন আমরা একটা বেসিক ইনকাম স্টেটমেন্ট ডেভেলপ করি একটা ম্যানুফ্যাকচারিং অথবা মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য। প্রথমে মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য আমি একটা ইনকাম স্টেটমেন্ট ডেভেলপ করি। মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য আমরা ইনকাম স্টেটমেন্ট যদি করি তাহলে আমার কি হবে? আমরা এক্স ওয়াই জেড একটা কোম্পানি নিয়ে কাজ করব। আমরা কি করব? ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। ফর দা ইয়ার, মান্থ অথবা ইয়ার, আমরা এটা শুরু করলাম। আমার ইনকাম স্টেটমেন্ট শুরু হয় আমার সেলস রেভিনিউ দিয়া, মানে আমার আর্নিং দ্বারা শুরু হয়। এটা থেকে আমরা কি করি? Cost of goods sold less. লেস করি আমরা সিইউজিএস। সিইউজিএস মানে কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, এটা আমরা সরাসরি লিখে ফেলি। এই সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমার থাকে কি? গ্রস প্রফিট। গ্রস মার্জিন অথবা গ্রস প্রফিট। ঠিক আছে? এই পর্যন্ত Yes, কারো sir. কোনো প্রবলেম আছে? না স্যার। Yes, sir. ওকে, আমরা এই পর্যন্ত আমরা করে ফেললাম। আমার গ্রস প্রফিট থেকে আমরা এখন বাদ দিব লেস সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এই সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ আমার দুটো পার্ট, একটা হলো সেলিং এক্সপেন্সেস আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। টোটাল আমরা যদি টোটাল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমি যদি গ্রস মার্জিন থেকে এটা বাদ দেই, আমি এটা তো একটু এটা করে রাখি, এটা বাদ দেই, তাহলে আমার কি থাকবে বলেন তো? আমরা যদি গ্রস মার্জিন থেকে সেলিং অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিই তাহলে কি থাকবে? অপারেটিং প্রফিট। আর আমরা ইনকাম ফ্রম অপারেশন।
আমরা যেহেতু ট্যাক্স ইউজ করবো না, এটাকে আমরা নেট প্রফিটও বলতে পারি, ঠিক আছে, কারণ আমাদের এই লেভেলে ট্যাক্সের কোনো ইমপ্যাক্ট নেই। সো আমরা কি করতে পারি, এটা এইভাবে নেট প্রফিট আমরা বলতে পারি, ঠিক আছে। এখন এই যে কস্ট অফ গুডস সোল্ড আমরা কথা বলছি, এই কস্ট অফ গুডস সোল্ডটাকে আমার কি করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। কি করতে হয়, ক্যালকুলেশন করে বের করতে হয়। এই কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশনটা আমাদের কিভাবে করতে হয় আমরা একটু দেখি। আমরা কার জন্য করছি এটা, Merchandising. মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য। মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য কস্ট অফ গুডস সোল্ড বের করার যে নিয়মটা, সেটা আমরা এবার যাব। আমরা আসি কস্ট অফ গুডস সোল্ড বের করে কিভাবে। সো আমাদের প্রথমে কিছু ওপেনিং ইনভেন্টরি থাকতে পারে। কারণ আমরা এটা আমাদের ওপেনিং ইনভেন্টরি বা যেটা হোক আমরা লিখতে পারি, ওপেনিং ইনভেন্টরি আমাদের থাকে। আমরা কি করি, কিছু Purchase. কিছু পারচেজ করব। এই পারচেজ করলে আমাদের এই দুটো মিলে আমার একটা জিনিস ক্রিয়েট হবে, Goods Cost of available goods for are sale. available for sale. তার মানে গুডস অ্যাভেলেবল ফর For সেল। sale. আমার এই জায়গা থেকে লেস হবে Ending inventory. ক্লোজিং ইনভেন্টরি অথবা এন্ডিং ইনভেন্টরি। আমরা যদি এটা বাদ দেই তাহলে আমার কি হবে, Cost of goods Cost sold. of goods sold. কস্ট অফ গুডস সোল্ডটা বের হয়ে যাবে। তাহলে আমরা জানি যে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করতে হয়, তাই না? জি স্যার। আমরা তো সবাই জানি কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করতে হয়। এটাকে আমি হাইলাইট করে দিতে পারি। তাহলে দেখেন আমার এই জায়গায় ম্যানুফ্যাকচারিং মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য আমরা কি করছি, আমার ওপেনিং মাসের শুরুতে বা বছরের শুরুতে আমার কিছু ইনভেন্টরি আমার স্টকে থাকে, এটার সাথে সারা মাস অথবা সারা বছর ধরে আমরা পারচেজ করি। পারচেজ করার পরে আমার গুডস কতগুলো অ্যাভেলেবল আসছে সেলের জন্য সেটা বের হয়। আর বছর শেষে আমরা কাউন্টিং করি যে আমার ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক কতগুলো আছে, সেটা যদি আমরা বাদ দিই তাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। সিমিলার এটা যদি মার্চেন্ডাইজিং কোম্পানি না হইয়া আমার যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতো তাহলে কি হতো? স্যার মার্চেন্ডাইজ কোম্পানি ক্ষেত্রে ট্যাক্স আসে না কেন? না না, কোনোটার ক্ষেত্রে আসে ব্যাপারটা আসে না তা না, আমরা আসলে এই লেভেলের জন্য আমরা আসলে ট্যাক্সটা ইউজ করব না, আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার। এবার আমরা আসি, দেখেন কি বলছি, আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারে আমরা গেছি। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যদি আমরা যাই মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য যাই, এটা হলো মার্চেন্ডাইজিং। আর এখন আমরা করবো কিসের জন্য, ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য। ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য আমরা যাচ্ছি। ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে আসলে সেলস মাইনাস কস্ট অফ গুডস যা আছে আমরা তাই হবে। এই জায়গায় আমরা এটা পারচেজ না করে আমরা এই জায়গায় করব কস্ট অফ Goods গুডস manufactured. ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস বাকি সবকিছু ঠিক আছে। তাহলে ডিফারেন্সটা কোথায় মার্চেন্ডাইজিং কোম্পানি এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে? Difference of purchaser আছে manufacturer. তাহলে ডিফারেন্সটা হলো পারচেজে, আর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে হলো এটা পারচেজ, আর সরি মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে, আর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে এটা হলো কস্ট অফ Manufactured. Manufacturer. Cost of goods manufactured. এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার তাহলে আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে, Yes, জি sir. স্যার। তাই না? তাহলে দেখেন কস্ট অফ গুডস যখন আমরা বের করি তখন আমরা মার্চেন্ডাইজের ক্ষেত্রে লিখি যে আমার বিগিনিং ব্যালেন্স প্লাস পারচেজ, এই দুটো যদি সাম আপ করি তাহলে আসে গুডস অ্যাভেলেবল ফর সেল। এটা থেকে আমরা ক্লোজিং স্টক বা এন্ডিং স্টক বাদ দিলে যেটা থাকে সেটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে সিমিলারটা আমরা লিখতে পারি যে আমার কিছু ওপেনিং ইনভেন্টরি থাকে বা বিগিনিং ইনভেন্টরি থাকে, এটার সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যদি অ্যাড করি তাহলে গুডস অ্যাভেলেবল ফর সেল বেরোবে। এটা থেকে যদি ক্লোজিং ইনভেন্টরি আমরা বাদ দেই তাহলে থাকবে কি কস্ট অফ গুডস সোল্ড। এখন আমাকে যে কাজটা করতে হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্টটা তৈরি করতে হবে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট যদি আমরা তৈরি করি তাহলে আমরা কিভাবে তৈরি করব, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। কারণ আমি মার্চেন্ডাইজিং কোম্পানির ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি কি করতে না পারবো, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্টটা কি করবো না, তৈরি করতে না পারবো, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? না নাই, তাই তো। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখবো এখন আস্তে আস্তে। আমরা অলরেডি এই জিনিসটা আমরা জানি যে আমাদের ম্যানুফ্যাকচারিং বা মার্চেন্ডাইজিং কোম্পানির যে ইনকাম স্টেটমেন্ট সেটা অলরেডি আমরা যেহেতু করেছি, সো এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নেই।
আমরা যদি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যাই, জাস্ট আমার কি হবে, পারচেসের পরিবর্তে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্টটা ইউজ করব, সেটাও আমরা অলরেডি জানি। এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নাই, তাই না? সো আমরা যে কাজটা করব এবার, এই অলরেডি আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছি, সো আমরা এগুলো নিয়ে আর নতুন করে ডিসকাস করতে চাচ্ছি না। আমার এই জায়গায় একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা আমরা সলিউশন করতে পারি, অথবা আমরা পরীক্ষা আসছে এই ধরনের প্রবলেম সলিউশন করতে পারি। সলিউশন করার আগে আমরা যে কাজটা করি, আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্টটা তৈরি করি। একটা প্রোডাক্ট যখন আমরা তৈরি করি, কি কি লাগে? র মেটেরিয়াল লাগে, raw materials, লেবার লাগে, আর হলো ফ্যাক্টরি overhead, ওভারহেড লাগে। এখন আমার যখন কস্ট অফ গুডস ইউজ করব, প্রথমে তাহলে আমার কি লাগবে? ডিরেক্ট মেটেরিয়াল, তাই না? sir, আমরা আসলে ডিরেক্ট মেটেরিয়াল না বলে আমরা এবার বলবো ডিরেক্ট মেটেরিয়াল ইউজড। কি বলবো? ডিরেক্ট direct মেটেরিয়াল। material এখানে তো আসলে এইভাবে না বলে ডিরেক্ট মেটেরিয়ালটা লিখি আমরা আগে। এই ডিরেক্ট মেটেরিয়ালের অ্যামাউন্টটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। কিভাবে বের করব? আমার ওপেনিং র মেটেরিয়াল থাকে, আরএম থাকে, ঠিক আছে? আমার অ্যাড করতে হয় পারচেজ, কারণ সারা বছর ধরে আমি পারচেজ করি। পারচেজ করলে আমার কি আসবে এই জায়গায়? র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। for use. use, সো আমি র মেটেরিয়াল অ্যাভেলেবল কতটুকু আছে ইউজ করার জন্য সেটা আমরা বের করব। এটা থেকে যদি আমরা লেস করি ক্লোজিং র মেটেরিয়াল বা এন্ডিং র মেটেরিয়াল, তাহলে আমার কি বেরিয়ে যাবে? Raw material use. Use. in আমরা র manufacture. মেটেরিয়াল Production. কতটুকু ইউজ করছি সেটা তার বলবো। জন্য, প্রোডাকশনের জন্য, ফর প্রোডাকশন। এটা উপরে আমরা এটা লিখে নিন, র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, এতটুকু কেন, ইউজড ফর প্রোডাকশন, ইউজ না, ইউজড ফর প্রোডাকশন। তাহলে দেখেন আমরা র মেটেরিয়াল কতটুকু ইউজ করছি প্রোডাকশনে, সেই অ্যামাউন্টটা আমার কি হয়ে গেল, এখানে বের হয়ে গেল। কারো কোনো কনফিউশন আছে? No, sir. এবার আমরা কি করব? জি জি, আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমরা কেউ কিছু বলছি? না স্যার, কন্টিনিউ করেন স্যার। ওকে, তাহলে আমাদের কি থাকবে? ডিরেক্ট মেটেরিয়াল কতটুকু ইউজ করছি সেটা আমরা বের করে ফেলেছি। এটার সাথে যদি ডিরেক্ট লেবার যোগ করি তাহলে আমার কি বেরোবে? Prime cost. প্রাইম কস্ট বেরোবে। সো প্রাইম কস্টের অ্যামাউন্ট আমরা এই জায়গায় নিয়ে আসি, তাহলে এটাকে আমরা প্রাইম কস্ট বলতে পারি, ঠিক আছে? এই প্রাইম কস্টের সাথে আমরা অ্যাড করব কি? Manufacturing overhead. ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই জায়গায় যখন আমরা লিখবো, নিচে তার লিস্টগুলো করব, ঠিক আছে? Yes, sir. আমি এই জায়গায় নামগুলো লিখছি না, আমি শুধু ম্যানুফ্যাকচারিং ওভারহেড দিয়ে দিয়েছি। ধরে নিলাম এই জায়গায় আমার অ্যামাউন্ট গুলো আছে। সো টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখন আমরা লিখলাম। সো টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমার টোটাল অ্যামাউন্ট এই জায়গায় বের হয়ে যাবে, তাই না? Yes, sir. এই কয়েকটা জিনিস যোগ করলে আমার কি বেরোবে বলো তো? Sir, manufacturing cost. ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট, Yes, তাই sir. না? Yes, sir. এই প্রোডাকশন কস্টটা আমার এই জায়গায় বেরোবে। কারণে কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না স্যার। এবার দেখেন আমার বছরের শুরুতে বা মাসের শুরুতে কিছু ডব্লিউআইপি অবস্থায় থাকে না, ওয়ার্কিং প্রসেসে, এগুলো তো এই ডিউরিং দ্য টাইম আউট ফিনিশ করে কনভার্ট হয় না? Yes, sir. হয় নাকি না হয় না? হয় স্যার, কারণ ওটা তো ওয়ার্কিং প্রসেস চলছে। তাহলে আমার এই ডব্লিউআইপি বিগিনিং ব্যালেন্স থাকে কিছু, বিগিনিং ব্যালেন্স, এটা আমার এই জায়গায় কি হবে? অ্যাড হবে। অ্যাড হওয়ার পর আমার এই জায়গায় একটা সাম হবে। কারো কোনো কনফিউশন থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, এটা বেরোবে। আমার এই জায়গায় তাহলে আমার লেস হবে ডব্লিউআইপি ক্লোজিং ব্যালেন্স, কারণ এটা বাদ দিতে হবে। এটাকে আমার কি বলবো? Cost of goods manufactured, sir. Goods manufactured. কস্ট অফ Goods Goods manufactured. manufactured. এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? No sir. Yes, sir. No, sir. তাহলে এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যে আমরা বের করলাম, এই অ্যামাউন্টটা তাহলে আমার কোথায় যাবে?
উপরে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্টে আমার যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছি তার কস্ট অফ গুডস আইটেমের ভিতরে যে আইটেমটা আছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তাহলে সেই অ্যামাউন্টটাই কোথায় যাবে? এই অ্যামাউন্টটাই এটা সেই জায়গায় যাবে। ঠিক আছে? তাহলে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির যদি আমি ইনকাম স্টেটমেন্ট বের করতে চাই তাহলে আমার প্রথমে কি লাগবে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট তৈরি করতে হবে। করার পরে দেন আমি কি করব? কস্ট ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে পারবো। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে No, বলেন। sir. No, sir, নেই। মানে সবাই ক্লিয়ার? Yes, sir. ওকে, দেন আমরা যে কাজটা করি এই প্রবলেমটা আমরা একটু করি। সবাই কি দেখতে পাচ্ছেন? No, sir. দেখা যাচ্ছে না? ওকে, 1 মিনিট, আমি মনে হয় শেষ। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, আসতেছে। আসছে স্যার। Yes, sir. স্পষ্ট বোঝা যায়? জি স্যার। জি স্যার। ওকে, আমরা এই প্রবলেমটা সলভ করব। সলভ করলে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা আসলে পারি কিনা। The following information has been taken from the accounting records of Clear Seal Company for last year. So last year এ ওরা কি করছে যে তাদের যে অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো আছে সেই অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো এক জায়গায় তারা কি করলো? ইনকর্পোরেট করলো। ইনকর্পোরেট করার পরে তারা বলতেছে ম্যানেজমেন্ট ওয়ান্টস টু অর্গানাইজ দিস ডেটা ইনটু এ বেটার ফরম্যাট সো দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যান বি প্রিপেয়ার ফর দ্য ইয়ার। কি কি স্টেটমেন্ট তারা প্রিপেয়ার করতে যাচ্ছে? Prepare a schedule of cost of goods manufactured, cost of goods sold and profit and loss account. তাহলে আমার কি করতে হবে? আমাদের এই ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে। করে কি করতে হবে? সরি, ডেটাগুলো নিয়ে কাজ করে আমাকে কি করতে হবে? 3টা স্টেটমেন্ট তৈরি করতে হবে। সো আমরা যদি এই 3টা স্টেটমেন্ট তৈরি করতে যাই আমরা কিভাবে করব সেই জিনিসগুলো একটু দেখব। ঠিক আছে? আমরা একটু দেখি এটা ডিরেক্টলি আমরা পেস্ট করতে পারি কিনা। ইয়েস, আমরা পেস্ট করতে পেরেছি। সরি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সবাই দেখতে পারলে হবে। আমরা একটু এটা বড় করে দিই তাহলে সবার জন্য সুবিধা হবে। আমার এই আইটেমগুলো আমার এখানে আছে। সো আমার কোন কোন আইটেম আছে সেই আইটেমগুলো এই জায়গায় দেওয়া আছে। আমি জাস্ট তার কস্ট অ্যামাউন্টটা নিয়ে আসি। ওকে, সো আমরা এখন বুঝতে পারছি যে আমার কোন আইটেমের বিপরীতে আমার কত অ্যামাউন্ট দেওয়া আছে। এই জিনিসটা থেকে আমাদের কি কি তৈরি করতে হবে? রিকোয়ারমেন্টটা কি কি ছিল? Cost স্যার, of কস্ট অফ গুডস Schedule ম্যানুফ্যাকচার্ড, of এক cost নম্বর of হলো good manufacturing. কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট আমাকে তৈরি করতে হবে। cost of goods sold. 2 নম্বর কস্ট অফ গুডস Goods সোল্ড sold. ক্যালকুলেশন করতে হবে। 3 নম্বর হলো প্রফিট এন্ড লস প্রফিট Profit and loss লস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই 3টা স্টেটমেন্ট আমাকে কি করতে হবে? তৈরি করতে হবে। ঠিক আছে? এখন আমরা যদি তৈরি করতে যাই, তৈরি করার আগে প্রথম কাজ হলো আমাকে আইডেন্টিফাই করা যে কোনটা কিসের পার্টে যাবে। ঠিক আছে? সো আমরা ধরে নিলাম যে আমরা কোম্পানির নামটা আমরা জানি CLER, ক্লিয়ার সেল কোম্পানি। ঠিক আছে? আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্টটা তৈরি করব। ফর দা ইয়ার এন্ড আমরা জানি না আসলে কত, জাস্ট তাহলে আমরা কি করছি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্টটা তৈরি করছি। তারপর আমরা এটা তৈরি করার পরে আমরা কি তৈরি করব? সেম জিনিসটা আমরা একটু এই পাশে নিয়ে আসি। কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট আমরা তৈরি করব ফর দ্য ইয়ার এন্ড। তারপর আমরা কি তৈরি করব?
Income statement. income statement or profit and Loss. loss account ঠিক আছে Yes, এখন এই জিনিসটা করার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কিসের পার্ট এই যে সেলিং এক্সপেন্স এটা কিসের পার্ট হবে এটা কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্টে পার্ট হবে না কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টে পার্ট হবে না ইনকাম স্টেটমেন্টে পার্ট হবে Income statement. তাহলে এটা হলো ইনকাম স্টেটমেন্টে পার্ট হবে র মেটেরিয়াল স্টক 1 1st জানুয়ারি এন্ড র মেটেরিয়াল স্টক 31st জানুয়ারি কার পার্ট হবে Manufacturer. COGM COGM কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ইউটিলিটিস ফ্যাক্টরি এটা কার পার্ট হবে COGM Yes, sir. ডিরেক্ট লেবার কস্ট এটা একই। ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি COGM. আর তারপর পারচেজ অফ র মেটেরিয়াল সেলস Income statement. আইএস আমরা একটু উপরে এটা আইএস লিখে দিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে ইন্স্যুরেন্স ফ্যাক্টরি COGM. সাপ্লাইজ ফ্যাক্টরি COGM. অ্যাডমিনিস্ট্রেটিভ IS. এক্সপেন্স ইনডাইরেক্ট লেবার COGM. মেইনটেনেন্স ফ্যাক্টরি COGM. ওয়ার্কিং প্রগ্রেস COGM. চারটাই COGM হবে। ফিনিশ গুড Cost of goods sold. The cost of goods sold. তার মানে আমরা অলরেডি প্রত্যেকটা আইটেম কি করে ফেলতে পারছি আইডেন্টিফাই করতে পারছি যে কোন আইটেমটা কোন স্টেটমেন্টে আমাদের শো করতে হবে তাই না তাহলে এবার আমরা শুরু করি প্রথমে তাহলে আমার গুডস কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যদি শুরু করতে যাই তাহলে আমার কি লাগবে Direct materials. ডিরেক্ট মেটেরিয়ালস তাই না ডিরেক্ট মেটেরিয়াল যদি আমরা একটু শুরু করতে যাই একটু জিজ্ঞাসা করি তাহলে আমার প্রথমে আসবে কি র মেটেরিয়াল Opening. কত আসবে র মেটেরিয়াল ওপেনিং স্টক তারপর আমার কি করতে হবে Purchase. Purchase of raw materials. তাহলে পারচেজ করতে হবে তাহলে আমি এবার পারচেজ করি অ্যাড করে নি অ্যাড পারচেজ করব তাহলে আমার কি আসবে Raw materials available for use. অ্যাভেলেবল ফর ইউজ তাই তো Yes, sir. আমি অ্যামাউন্টের সাথে সাথে বসিয়ে দেই আমার অ্যামাউন্ট কত আছে ডিরেক্ট মেটেরিয়াল র মেটেরিয়ালটা 90,000. 90,000 তাই না Yes, sir. 90,000 বসালাম আমি পারচেজ করতেছি কত 7,50,000. 7,50,000 তাহলে র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ আমার কত আসছে 8,40,000 কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত Yes, sir. তাহলে লেস কি হবে Raw materials ending. র মেটেরিয়ালস স্টক 31st ডিসেম্বর আমার কত আছে 8,000. 60,000 তাহলে আমার কি আসবে Raw materials. Used for production. র মেটেরিয়াল ইউজ ফর প্রোডাকশন আমরা এখান থেকে বের করতে পারি তাহলে আমার কত আসবে 7,80,000. এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে Yes, sir. না স্যার কোনো কোশ্চেন নেই কোনো কোশ্চেন নাই এক নম্বর আমরা চলে আসছি তারপর আমাদের আছে ডিরেক্ট লেবার কস্ট ডিরেক্ট লেবার কস্ট কত আছে আমার 1,50,000. 1,50,000 তাহলে এই দুটো মিলে আমার কি আসবে টাইম কস্ট টাইম কস্ট আমার আসবে So, আমার টাইম কস্ট আমরা লিখতে পারি তারপর আমার কি করতে হবে অ্যাড করতে হবে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমার অ্যাড করতে হবে তাহলে আমার প্রথম থেকে আমরা শুরু করি প্রথমে কি আসবে Utility. আমি এই দুইটাই নিয়ে আসি ইউটিলিটি
ইউটিলিটি নিয়ে আসলাম, তারপর কি আসবে? Depreciation. ফ্যাক্টরি, তারপর কি আসবে? Insurance. ইন্স্যুরেন্স আর সাপ্লাইজ ফ্যাক্টরি, This insurance surplus duty. তারপর কি আসবে? Indirect labor and maintenance. তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত আসবে? ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সরি, তাহলে আমি জানি 6,40,000। তাহলে এই তিনটা মিলে আমার কি আসবে? Total manufacturing cost. Manufacturing cost. বা Production. প্রোডাকশন কস্ট লিখতে পারি না? Yes, Yes, sir. sir. তাহলে কি কি আসবে? আমার র মেটেরিয়াল ইউজড ফর প্রোডাকশন প্লাস, Time cost plus সরি প্রাইম কস্ট আমি দিয়ে দিই সরাসরি, যেহেতু Prime প্রাইম cost. কস্ট করা আছে, প্রাইম কস্ট প্লাস, Plus manufacturing overhead. তাহলে আমি প্রোডাকশন কস্ট হয়ে গেল, তাই না? এটার সাথে আমরা কি করব এখন? Thought process January add হবে. Opening Add করব W. WIP WC স্টক opening. 1 জানুয়ারি, তাই তো? Yes, sir. আচ্ছা আমি সরাসরি এখান থেকে নিয়ে আসি, তাহলে আমার জন্য বেটার হয়। Look, absolutely. ওয়ার্কিং প্রসেস এখানে আমি একটু অ্যাড দিয়ে দিই, ঠিক আছে? total manufacturing cost to sir total production cost. আমার যেটা হলো যে আমরা এটা ম্যানুফ্যাকচারিং কস্টে লিখি, আপনাদের যেহেতু সমস্যা হচ্ছে, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে? আমরা এই পর্যন্ত যা করেছি, ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটে মিলে আমার কি হয়? প্রোডাক্ট কস্ট না? Yes, sir. তাহলে আমি এই জায়গায় প্রোডাকশন কস্ট লিখতে সমস্যাটা কি আসছে বলেন? সমস্যা হবে? No, sir. না সমস্যা না স্যার, একই জিনিস। একই কথা। ঠিক আছে, একই কথা। ওকে, আমরা এবার যে কাজটা করি, আমার লেস করি ওয়ার্কিং প্রসেস, Let's work in process December 1 লাখ। লেস, তাহলে আমার এই জায়গায় কি বেরোবে? The goods manufactured. এটা যেটা বেরোচ্ছে এটা হলো কস্ট অফ Stock গুডস good manufacture. Good ম্যানুফ্যাকচার। manufacture. তাহলে আমাদের হয়ে গেল। Finished goods, add finished goods. তারপর আমাদের কি হয়ে গেল? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কত করেছি সেটা আমার হয়ে গেল। তাহলে আমার হ্যাঁ। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট কি আমরা করতে পেরেছি? Yes, sir. Yeah. এবার আমরা যে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টে, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট শুরু হবে কি দিয়ে? Sir, opening Yeah, opening inventory. opening goods inventory. Opening finished product inventory. Finished goods. তাহলে ওপেনিং আমরা ফিনিশ গুড নিয়েছি, সে অ্যামাউন্টটা নেওয়া দরকার ছিল। 2,60,000. একটু দাঁড়ান, আমরা একটু হাইড করে নিই এটা। দেখা যায়। তাহলে আমরা ওপেনিং স্টক ছিল 2,60,000। ঠিক আছে, এটার সাথে আমার অ্যাড হবে কি হবে? Cost of goods manufactured. এই যে নিচে যে টোটাল আমরা বের করছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তাহলে আমার কি হবে এটা করার পরে? Sir, goods available for sale. গুডস অ্যাভেলেবল ফর সেল। কার কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? তারপর লেস কি হবে? Ending inventory. Finished goods 31st December. তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড কত হবে? আর কোনো কনফিউশন আছে? No, sir. তাহলে 17 লক্ষ হলো আমার কস্ট অফ গুডস সোল্ড আমার বের হয়ে গেল, তাই না? এবার আমরা কি করব? Income statement. ইনকাম স্টেটমেন্টে যাব। তাহলে আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা আমার কাজে লাগতেছে না এখন, তাই না? Yes, sir. Hide goods.
তাহলে আমি এবার যাই, আমার সেলস রেভিনিউ আছে 25 লাখ। Yes, sir. এই 25 লাখটা আমি একটু এই পাশে দিই, সেলস রেভিনিউ। তারপর আমার কস্ট অফ গুডস সোল্ড কত? 17 17 lakh. তাহলে আমার কি আসবে? Gross profit বা gross margin. গ্রস প্রফিট অথবা গ্রস মার্জিন, আমরা যেটাই বলি আমরা লিখতে পারবো। সো আমার গ্রস প্রফিট বা গ্রস মার্জিনটা বের হয়ে গেল। লেস কি হবে? Operating expense অথবা expense. সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ Expense. এক্সপেন্সেস। আমার সেলিং এক্সপেন্স কি আছে? প্রথমটাই 40. আমার তারপর কি আছে? ইউটিলিটি, ডিরেক্ট লেবার, কিছু ডিপ্রিসিয়েশন। অ্যাডমিন আছে। স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ঠিক আছে, টোটাল Admin. সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমার কত আসতেছে? 4,10,000. 4,10,000। তারপর আমার তাহলে কি আসবে? স্যার নেট প্রফিট অথবা অপারেটিং প্রফিট। আমরা নেট প্রফিটই ধরি, আমাদের যেহেতু শোনেন, Net profit before tax. আমরা যেহেতু ট্যাক্সের ইমপ্যাক্ট এই জায়গায় আনবো না, সো আমাদের ট্যাক্সের ব্যাপারে কোনো কথা বলার দরকার নাই, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমরা তিনটা স্টেটমেন্টকে প্রিপেয়ার করতে পেরেছি। ইয়েস স্যার। Ji sir. তাহলে আমাদের পরীক্ষার কোশ্চেনে যে কোন যা থাকবে আমরা কি তৈরি করতে পারবো? Yes, sir. Yes sir. লেটস সি কি হয়। GE to past question। সবাই কি কোশ্চেন দেখতে পাচ্ছেন? জি স্যার। আমরা এখন পর্যন্ত পাই নাই কোশ্চেন। পিছনে একটা সাউন্ড হচ্ছে স্যার, মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, নয়েজ আসছে। আচ্ছা শাহিন সেলিম ভাইয়া, আপনার ওখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। আমার এখানে একদম সবকিছু বন্ধ আপু। জাস্ট 1 মিনিট। আমরা কি মিউট করতে পারি সবাইকে? জি স্যার, করে দেন। আমার অপশনটা আজকে নেই। জি স্যার, আপনার হয়তো কোর্স তার কারণে স্যার নেই। স্যার হোস্ট না, আমি কো-হোস্ট, এই জন্য মনে হয় আমার কাছে অপশনটা নেই। স্যার মোস্ট অফ দা অলরেডি ক্লোজ, শুধু বোধহয় রাফসান আপনি এটা ক্লোজ করে দিন, তাহলে সবগুলো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আর শোনা যাচ্ছে না, তো আমরা যেতে পারি। আচ্ছা, এই ধরনের প্রবলেম কোন ইয়ারে আসছে আপনারা কি বলতে পারবেন? স্যার কোন ধরনের প্রবলেম? কস্ট অফ গুডস সোল্ড এর প্রবলেম বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট তৈরি করা, এরকম কি আসছে কোনো পরীক্ষায়? স্যার 2017 জুনের 2 নম্বরটা দেখা যেতে পারে একটু। ওকে, এটা মনে হয় এটা এক্স্যাক্টলি আসলে ওইটা না, এটা একবার সিম্পল, এটা এত সিম্পল কোশ্চেন আসলে স্যার এরকম শুধু কস্ট অফ গুডস সোল্ড এসেছে 2015 তে স্যার। 2015 একবার ফার্স্ট ইয়ারে, তাই তো? 2015 এর ডিসেম্বরে এসেছে স্যার, শুধু কস্ট অফ গুডস সোল্ড এর জন্য। ঠিক আছে। Yes, sir.
আরেকটা আছে স্যার 2016 জুনে স্যার, আপনি কোশ্চেন নাম্বার 5 স্যার, ওটাতে মোটামুটি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এবং কস্ট অফ গুডস সোল্ড দুইটা আছে স্যার। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এই প্রবলেমটা, তাই তো? এক্স্যাক্টলি সিমিলার টাইপ প্রবলেম আমরা এখন যে প্রবলেমটা করেছি, তাই না? দেখেন, আমাদের এক্স্যাক্টলি স্যার। সিমিলার টাইপ প্রবলেম। সো আমরা এই প্রবলেমটা পারবো না? আসলে কি সবাই পারবেন? এটাতে কি বলছে আমরা কি যদি দেখি, আমার কতগুলো এক্সপেন্স আছে, সো এক্সপেন্সের ক্যাটাগরি গুলো যদি আমরা একটু দেখি, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ডিরেক্ট লেবার কস্ট, পারচেজ অফ র মেটেরিয়াল, ফ্যাক্টরি রেন্ট, ইনডাইরেক্ট লেবার, সেলস কমিশন, ইউটিলিটিস ফর ফ্যাক্টরি, ফ্যাক্টরি ইকুইপমেন্ট মেইনটেনেন্স, ফ্যাক্টরি সাপ্লাইস, ডিপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট। সো আমরা এখান থেকে আসলে ক্যাটাগরাইজ করতে পারি যে কোনটা আসলে কোন স্টেটমেন্টের আইটেম হবে, তাই না? সো আমার মনে হয় এটা নিয়ে আর ফার্দার কথা বলার দরকার নেই। আমরা একটু দেখি আমার কাছে কোনো কমপ্লেক্স প্রবলেম আছে কিনা যেটা আপনাদেরকে সলভ করতে দিতে পারি, ঠিক আছে? আমরা যদি সিওজিএম এর প্রবলেমে যাই, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হাইলো মেথডের প্রবলেম। সো আমাদের এটা না, প্রবলেম টুটা আমরা একটু দেখি। ওকে, এই প্রবলেমটা আমরা একটু দেখতে পারি। প্রবলেমটা হলো প্রিপেয়ারিং ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে কি বলছে আমরা একটু দেখি। সুইফট কোম্পানি ওয়াজ অর্গানাইজড অন মার্চ 1 of the current year. After 5 months of startup losses, management has expected to earn a profit during August. Management was disappointed. However, when the profit and loss account for August also showed a loss, August profit and loss account follows. মানে যেটা হচ্ছে এই প্রবলেমে একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। সো এইটা একটা স্টার্টআপ কোম্পানি ইনকাম স্টেটমেন্ট। সো যারা স্টার্টআপ কোম্পানিটা সেট আপ করেছিল ওরা ভাবছিল যে স্টার্টআপ করার পরে উইথিন 6 মান্থ এটা প্রফিটে যাবে, বাট যখন ইনকাম স্টেটমেন্ট করেছে তখন দেখলো যে না, এটা 5 ইয়ার্স অর্থাৎ 5th মান্থেও এটা কি করছে, লস শো করছে। তো এটা দেখে ম্যানেজমেন্ট খুব অ্যানশাস হয়ে গেছে এবং তারা চিন্তা করলো যে না, আমরা এই স্টার্টআপ কোম্পানিটা কি করতে পারবো না, রান করতে পারবো না। সো আমরা কি করতে হবে, এই স্টার্টআপ কোম্পানিটা সেল করে দিতে হবে। সো এই জিনিসটা নিয়েই আসলে প্রবলেমটা শুরু হয়েছে। আমরা একটু ফুল প্রবলেমটা আবারও পড়ি। এখানে দেখেন সেলস ইনফরমেশন দেওয়া আছে এবং এক্সপেন্স গুলা কোনো ক্যাটাগরি না করে, অর্থাৎ কোনটা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টে যাবে, কোনটা অপারেটিং এক্সপেন্ডিচারে যাবে, এই ক্যাটাগরাইজ না করে, অথবা কোনটা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্ডিচার বা কোনটা নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্ডিচার, ওই ক্যাটাগরাইজেশন না করে তারা কি করছে, একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করছে। করার পর তারা দেখলো যে তাদের 12,000 লস হয়েছে। So after seeing the 12,000 loss for August, Swift managing director stated, "I was sure we would be profitable within 6 months, but our 6 months are up, and this loss for August is even worse than July's. I think it's time to start looking for someone to buy out the company's asset. If you don't, within few months there won't be any asset to sell." So সে বলতেছে যে আমরা যেই ওয়েতে লস করছি, এই ওয়েতে যদি লস করি তাহলে কয়েক মাসের ভিতরে আমাদের সব অ্যাসেট কি হবে, চলে যাবে। সো আমাদের কারেন্টলি একজন বায়ার খুঁজতে হবে যার কাছে আমরা কি করব, অ্যাসেট গুলো সেল করে দিব। সো তারা বলছে, বাই দ্য ওয়ে, আই ডোন্ট সি এনি রিজন টু লুক ফর এ নিউ ম্যানেজার, উই উইল জাস্ট লিম্প অ্যালং উইথ স্যাম ফর দ্য টাইম বিং। স্যাম একজন হইলো নতুন নিউ অ্যাসিস্ট্যান্ট, যে আসলে যে এই স্টেটমেন্টটা তৈরি করেছে। কেন সে তৈরি করেছে, কারণ 1 মাস আগে এই কোম্পানিতে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ছিল সে রিজাইন করেছে। সো একজন নিউ অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্যাম কি করেছে, এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা তৈরি করেছে। তো এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে স্যামের আসলে তেমন কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো কিছু ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে যে কি কি ছিল। আমাদের যে টোটাল ইউটিলিটি কস্ট স্যাম 15,000 টাকা বলছিল, এই ইউটিলিটি কস্ট আবার দুইটা ভাগে ভাগ করা।
60% utility cost and 75% insurance apply to factory operation. The remaining amounts apply to selling and administrative activities. তার মানে আমার ইউটিলিটি এক্সপেন্সের 60% এবং ইন্স্যুরেন্স এক্সপেন্সের 75% আমার হলো ফ্যাক্টরি অপারেশনের সাথে রিলেটেড, বাকিটা আমার হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে রিলেটেড। সো আমার ইনকাম স্টেটমেন্ট যখন করব তখন ম্যানুফ্যাকচারিং আইটেমগুলোকে আলাদা করতে হবে এবং আমার অ্যাডমিনিস্ট্রেটিভ আইটেমগুলোকে কি করতে হবে, আলাদা করতে হবে। স্টক ব্যালেন্সেস এট দ্য বিগিনিং এন্ড এন্ড অফ অগাস্ট আর, সো স্টকের বিভিন্ন ধরনের ব্যালেন্স আছে, র মেটেরিয়াল কত ছিল, ওয়ার্কিং প্রসেস কত ছিল, ফিনিশ গুডে কত ছিল সেটা দেওয়া আছে। only 80% of the rent on facilities apply to factory operation, তাহলে আমার যে রেন্ট অন ফ্যাসিলিটি আছে তার 80% আমার ফ্যাক্টরি অপারেশনের জন্য অ্যাপ্লাই হবে, বাকিটা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের জন্য অ্যাপ্লাই হবে। The managing director has asked you to check over the profit and loss account and make a recommendation as to whether the company should look for a buyer for its asset. এখন ম্যানেজিং ডিরেক্টর আপনাকে কনসালটেন্ট হিসেবে হায়ার করলো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে, এবং আপনাকে বললো যে আপনি রিকমেন্ডেশন দিতে যে আসলে কোম্পানিটা কি নতুন কোনো বায়ারে সার্চ করবে কিনা তার অ্যাসেটগুলো সেল করার জন্য। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আমরা যদি একটু ডিসকাস করি তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি হবে বলতে পারবেন? স্যার কস্টগুলোকে স্টেটমেন্টটা চেক করা। চেক করা। এক্স্যাক্টলি, ইনকাম স্টেটমেন্টটা যে ওয়েতে তৈরি করা হয়েছে সেটা ঠিক আছে কিনা। একটা ইনফরমেশন দেওয়া আছে যে জেম যিনি নিউ অ্যাসিস্ট্যান্ট, উনার আসলে লিটল এক্সপিরিয়েন্স ছিল টু প্রিপেয়ার ম্যানুফ্যাকচারিং ইনকাম স্টেটমেন্ট। সো উনি কি ওয়েতে প্রিপেয়ার করেছে সেটা আমাকে ফার্স্ট চেক করতে হবে, দেন চেক করতে হবে যে সে কস্ট আইডেন্টিফিকেশনটা ঠিকভাবে করেছে কিনা এবং কস্ট অ্যালোকেশনটা ঠিকভাবে করেছে কিনা, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্টগুলো ম্যানুফ্যাকচারিং এ অ্যালোকেশন করেছে কিনা আর নন ম্যানুফ্যাকচারিং কস্টগুলো নন ম্যানুফ্যাকচারিং এ অ্যালোকেশন করেছে কিনা। বাট আমরা যদি ইনকাম স্টেটমেন্টটা দেখি সেখান থেকে আমরা দেখবো যে সে এইটার কোনো ডিস্টিংগুইশন করে নাই, অর্থাৎ কোনো ক্যাটাগরাইজেশন করে নাই। সো আমরা এই জায়গায় কাজ করতে পারি। থার্ড যে অপশনগুলো ছিল কস্টের কিছু ব্রেকআপ দেওয়া আছে যে কোনটা ফ্যাক্টরি অপারেশনের কস্ট আর কোনটা নন ফ্যাক্টরি অপারেশনের কস্ট। সো আমরা কি করতে পারি, এই ইনকাম স্টেটমেন্টটা নতুন ভাবে তৈরি করতে পারি। করার পরে ম্যানেজমেন্টকে কি করতে পারি, আমরা অ্যাডভাইস করতে পারি যে এই কোম্পানির অ্যাসেট গুলা কি সে সেল করতে হবে না হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি কাজটা? সবাই চুপচাপ, সবাই কি ঘুমোচ্ছেন? আমরা একটু বলতে না স্যার, না স্যার ঠিক আছে। আমি আবারও বলছি, আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, একটা এই ইনকাম স্টেটমেন্ট হলো একটা স্টার্টআপ কোম্পানি। সো স্টার্টআপ কোম্পানি যখন ওপেন করেছে তখন তার ম্যানেজমেন্ট ভাবলো যে উইথিন 6 মান্থের ভিতরে তারা প্রফিটে যাবে। বাট অগাস্ট মাসে তারা যখন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখলো যে স্টিল অগাস্ট মাসে প্রফিট লস আসছে এবং এটা জুলাই মাসে যত লস হয়েছিল তার চেয়েও বেশি। এখন এই ইনকাম স্টেটমেন্টটা তৈরি করেছে একজন নতুন অ্যাসিস্ট্যান্ট যার ম্যানুফ্যাকচারিং ইনকাম স্টেটমেন্ট তৈরি করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো সে তার নিজের মতো করে তৈরি করেছে। সে কেন তৈরি করেছে? কারণ কোম্পানির যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ছিল উনি 1 মাস আগে রিজাইন করেছে। সো ওনার পরিবর্তে নতুন একজন ম্যানেজার নেওয়ার কথা ছিল। এখন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলতেছে যে আমাদের যেই হারে লস হচ্ছে এই হারে লস যদি কন্টিনিউ হয় তাহলে কয়েকদিন পরে আমাদের কোনো অ্যাসেট থাকবে না সেল করার জন্য। সো ইটস বেটার টু search for a new buyer who can purchase our asset. এই সময়ের ভিতরে আবার কোম্পানি চিন্তা করলো যে আমরা এই জিনিসটা করার আগে আমরা কি করতে পারি, একজন কনসালটেন্ট রিক্রুটমেন্ট করতে পারি যিনি কি করবে আমাদের রিকমেন্ডেশন করবে যে আমাদের আসলে কি করতে হবে। ধরেন আপনাকে এই কনসালটেন্ট হিসেবে রিক্রুটমেন্ট করা হলো, আপনি এখন কি করবেন, ওনাকে অ্যাডভাইস করবেন যে তারা কি আসলে সেল করবে এই স্টার্টআপ কোম্পানিটা না করবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কস্ট গুলাকে আমাদের কি করতে হবে, আবার অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করে কস্টটা আইডেন্টিফাই করতে হবে এবং প্রপারলি যেই কস্ট যে জায়গায় যাওয়া হচ্ছে সেই জায়গায় গিয়েছে কিনা সেটা চেক করতে হবে, তাই না? জি স্যার। সেই জায়গায় যাওয়া চেক করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের আগে আইটেমগুলো নিয়ে কাজ করতে হবে। আইটেমগুলো নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমার প্রথম কাজটা হবে, নিচে যাই, আমরা এই জায়গায় ধরে নিই আমাদের কস্ট আইটেম গুলো কি আছে। কস্ট আইটেম আমরা এই জায়গায় দেই টোটাল কস্ট আমার কত আছে, আমরা দেই ফ্যাক্টরি কত হবে আর হলো নন ফ্যাক্টরি অথবা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কত হবে। আমরা কস্ট আইটেম গুলোকে আলাদা করে ফেলি। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, দেন আমরা এটা শুরু করতে পারি।
আমরা যদি কস্ট আইটেমে যাই, আমাদের প্রবলেমটাতে যদি আমরা যাই, তাহলে আমরা এগুলা কি করতে পারি? আমরা জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত একটা কপি করে বসিয়ে দেখি কাজ করে কিনা এক্সেলে। তো এটা কাজ করছে না। ওকে, কোনো সমস্যা নেই। আমার সেলস কত ছিল? 4,50,000। সো আমি যে কাজটা করতে পারি, 4,50,000, এটা কস্ট অথবা সেলস হইতে পারে। আমি এই জায়গায় দিতে পারি টোটাল কস্ট অথবা, আচ্ছা টোটাল কস্ট না দিয়ে আমি অ্যামাউন্ট দিয়ে দিই, সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, Yes, sir. আমরা লেস অপারেটিং কস্টের এই আইটেমটা আমরা রেখে বাকিগুলোতে আমরা চলে যাই। এটা আমরা একটু নিচে চলে আসি, সরি। তাহলে আমার প্রথম কাজটা কি দেখেন, ডিপ্রিসিয়েশন সেল ইকুইপমেন্ট কত টাকা? 18,000। ডিপ্রিসিয়েশন সেলস ইকুইপমেন্ট 18,000। আমাদের এটা কাট না হয়ে প্রবলেম হচ্ছে। সেলস ইকুইপমেন্ট আমরা করে ফেলেছি। তারপর ইন্স্যুরেন্স কত আছে আমার? 4,000। তারপর রেন্ট অন ফ্যাসিলিটিস, রেন্ট অন ফ্যাসিলিটিস। তারপর কি দেওয়া আছে উপরেরটা? সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি, advertisement, indirect labor cost, indirect labor cost, utilities, আমার direct labor cost, আমরা কি সবগুলো হারিয়ে ফেললাম? আচ্ছা আমি আর একটু চেক করেছি, আমার এবার হাতের লেখাটাই বেটার ছিল। আচ্ছা আমরা এতক্ষণ শুধু শুধু সময় নষ্ট করেছি। ওকে, আমরা যদি একটু দেখি এটাতে দেখি, তাহলে আমার কি কি ছিল? ইনডাইরেক্ট লেবার, ইউটিলিটি, ডাইরেক্ট লেবার কস্ট এখানে আসে নাই। ইনডাইরেক্ট লেবার, ইউটিলিটিস, তারপর কি ছিল? ডাইরেক্ট লেবার কস্ট। সো ডাইরেক্ট লেবার কস্ট আমরা নিয়ে আসি নাই। ডাইরেক্ট লেবার কস্ট, তারপর কি ছিল? ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, raw material, just a minute. Factory equipment, raw raw materials material purchased, depreciation, sales equipment, just purchased, depreciation, sales equipment, তারপর কি আছে? insurance, rent on facilities, selling and administrative salaries, এবার আমার কাছে আছে advertising, এই তো শেষ। ইনডাইরেক্ট লেবার কস্ট আছে না, and utilities,
ইনডিরেক্ট লেবার কস্ট তো সেকেন্ড লাইনে, লেস অপারেটিং এক্সপেন্সের ওইখানে ফার্স্ট ঠিক আছে এটা। আমরা একটু প্রথম থেকে আবার দেখি। প্রথমটা ছিল হলো ইনডাইরেক্ট লেবার কস্ট। জি স্যার। সো ইনডাইরেক্ট লেবার কস্ট যদি আমরা আসি, ইনডাইরেক্ট লেবার কস্ট আমাদের আসছে। তারপর হচ্ছে ইউটিলিটিস আসছে। ডিরেক্ট লেবার কস্ট, ডিপ্রিসিয়েশন, ডিরেক্ট লেবার কস্ট, ডিপ্রিসিয়েশন, র মেটেরিয়াল, ডিপ্রিসিয়েশন, সেলস ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন, ওকে বুঝতে পেরেছি। ইন্স্যুরেন্স, রেন্ট অন ফ্যাসিলিটিস, ঠিক আছে এবার? ওকে, আমরা যদি আসি, আমরা সেলস অ্যামাউন্টটা আমরা একটু থাকুক এই জায়গায়। আমাদের ইনডাইরেক্ট লেবার কস্ট কত ছিল? 12,000। আমার ইউটিলিটি ছিল 15,000। আমার ডিরেক্ট লেবার কস্ট 70,000। ডিপ্রিসিয়েশন, ফ্যাক্টরি ইকুইপমেন্ট 21,000। র মেটেরিয়াল পারচেজ করছি 1,65,000। ইসমাত আলী ভাই প্লিজ আপনার মাইকটা অফ করুন। 18,000, 4,000। ইসমাত আলী ভাই আপনার মাইকটা অফ করুন। 50,000, 32,000, 4,000। রেন্ট অন ফ্যাসিলিটিস হলো 50,000, 32,000, 75,000। 50,000, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন তো নাই, আমরা জাস্ট প্রবলেমটা লিখেছি, ঠিক আছে? মানে এটাকে আমরা কি করব, ব্রেকআপ করব দুইটা ভাগে। একটা হলো ফ্যাক্টরিতে নিয়ে যাব, আমরা এটা বাদ দিয়ে আমরা শুধু অপারেটিং এক্সপেন্সগুলো ব্রেকআপ করব, ঠিক আছে? অপারেটিং এক্সপেন্ডিচার তাহলে ইনডাইরেক্ট লেবার কস্ট এটা কিসে হবে? ফ্যাক্টরিতে হবে না সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হবে? এটা অলওয়েজ ফ্যাক্টরিতে হবে। ইউটিলিটিস, এবার আমরা আসি ফ্যাক্টরি। ইউটিলিটিস। আমরা প্রবলেমটাতে যদি যাই, ইউটিলিটিস এর ক্ষেত্রে কি বলছেন? 60% of the utilities cost and 75% of the insurance apply to factory operation। তাহলে 60% কি হবে? দুই সাইডে আসবে, 60% ফ্যাক্টরিতে আসবে অপারেশন। আর আমরা যদি ইন্স্যুরেন্সে যাই, ইন্স্যুরেন্সের 75% কত আসবে? 75% ফ্যাক্টরি অপারেশন আসবে, ঠিক আছে? তাহলে বাকিটা কি হবে? 6,000। ঠিক আছে, এবার আমরা 2 নম্বরে আসি। এটা আমাদের হয়ে গেছে। স্টকস অ্যাভেলেবল ব্যালেন্স আমার কত আছে সেটা আমি পড়ে নিই। 80% অফ দ্য রেন্ট ফ্যাসিলিটিজ আর ফর ফ্যাক্টরি অপারেশন। তাহলে রেন্ট ফ্যাসিলিটি 80% কত? ফ্যাক্টরি অপারেশন। 40,000। তাহলে বাকিটা কি হবে? বাকিটা হবে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই, তাই না? না স্যার। ও স্যার। এবার যদি আমরা ইনকাম স্টেটমেন্টটা করি তাহলে কি দাঁড়ায় আমরা একটু দেখি। তাহলে আমরা কি করব, এটা ইনকাম স্টেটমেন্টটা নতুন করে করব, ঠিক আছে? তাহলে আমাদের সেলস কি হবে? 4,50,000। এটা আমি একটু এখানে দিই। তাহলে আমার লেস কি করতে হবে? কস্ট অফ গুডস সোল্ড। গুডস সোল্ড বের করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে আমার প্রথমে কি লাগবে বলেন তো? ওপেনিং ফিনিশ গুড দেখেন, ইনভেন্টরি। আমার র মেটেরিয়াল দেওয়া আছে, ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে, ফিনিশ গুড ইনভেন্টরি দেওয়া আছে। তাহলে আমার প্রথমে আমার যে কাজটা করতে হবে, এফজি বিগিনিং, তাই তো? এফজি এর বিগিনিং কত আছে? 40,000। এখন আমার কি হবে? প্লাস কি করতে, অ্যাড কি করতে হবে? কস্ট অফ গুডস গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটা কি কোথাও দেওয়া আছে? না স্যার, ক্যালকুলেট করতে হবে। তাহলে গুডস অ্যাভেলেবল ফর সেল, তাই না? জি স্যার। তারপর লেস কি হবে? ফিনিশ গুডস। এফজি ক্লোজিং। এফজি ক্লোজিং আমার দেওয়া আছে কত? 60,000। এই পর্যন্ত সবার ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমার এই জায়গা থেকে বেরোবে কস্ট অফ গুডস সোল্ড, তাই না? ইয়েস স্যার। এটা বেরোবে। এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কি বেরোবে? গ্রস প্রফিট। গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আমরা বাদ দেব কি? অপারেটিং এক্সপেন্সেস অথবা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। স্যার এখানে অপারেটিং এক্সপেন্স বললে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কিন্তু নরমালি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলি, আর সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানির ক্ষেত্রে আমরা অপারেটিং এক্সপেন্ডিচার বলি, ঠিক আছে? এবার আমরা আসি আমাদের অপারেটিং সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে কি কি আছে?
দেখেন তো ইউটিলিটিস ইউটিলিটিস ইন্স্যুরেন্স 6000 ইউটিলিটিস কত 6000 6000 ইন্স্যুরেন্স এরপরে 6000 একটু আমরা যাই ডিপ্রিসিয়েশন সেলস ইকুইপমেন্ট সেলস ইকুইপমেন্ট তারপর কি আছে ইন্স্যুরেন্স 1000 রেন্ট ফ্যাসিলিটিস 10000 এটা আমরা তিনটাই নিতে পারি চারটাই নিতে পারি তাহলে আমার ইন্স্যুরেন্স হলো 1000 রেন্ট হলো 10000 সেলিং এক্সপেন্স হলো 32000 আমার অ্যাডভার্টাইজমেন্ট হলো 75000 তাই না তাহলে টোটাল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমার কত আসছে এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই আছে স্যার ইউটিলিটিসটা কি সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আসবে? জি আপনার সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি কোথায় যাবে এটা না, সেলিং এবং ইউটিলিটিসটা স্যার। ইউটিলিটিসটা আমরা ভাগ করেছি আমাদের তো বলেই দিয়েছে এই জায়গায় দেখেন some 60% of the utility cost and 75% of the insurance company to factory operation sorry, the sorry, remaining sorry, amount sorry. applied to selling and administrative activity এই কথাগুলো আমাদেরকে বলে দিয়েছে তো যেহেতু বলে দিয়েছে আমরা কি করব এই জিনিসগুলোই অ্যাপ্লাই করব এবার আমার কি করতে হবে তাহলে এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্টে কি করতে হবে না করলে কি আমরা সেলিং এ ধরতাম জি স্যার যদি নাও বলতো তাহলে কি সেলিং এ ধরতাম না বলে আপনি বুঝবেন কিভাবে যে এটা ফ্যাক্টরি অপারেশন না সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভে আপনাকে আগে ফুল বলবে যে ইউটিলিটি ফ্যাক্টরি অথবা ইউটিলিটি হেড অফিস বা ইউটিলিটি আউটসাইড ফ্যাক্টরি স্পেসিফিকলি বলে দিবে নাহলে আপনার অ্যাজাম্পশন করার কোনো সুযোগ নাই এই জায়গায় ঠিক আছে কস্টের ক্ষেত্রে অ্যাজাম্পশন করার কোনো সুযোগ নাই আইদার এটা ফ্যাক্টরি হবে অথবা উইদাউট ফ্যাক্টরি মানে নন ফ্যাক্টরি হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবার যদি আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্টটা তৈরি করি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড কিভাবে তৈরি করব বলেন ডিরেক্ট ম্যাটেরিয়ালস ডিরেক্ট ম্যাটেরিয়াল তাহলে কি হবে ওপেনিং স্টক ওপেনিং এ কত ছিল আমরা যাই দেখি ওপেনিং কত ছিল ওপেনিং এর র মেটেরিয়াল কত ছিল 8000 8000 আমরা পারচেজ করছিলাম কত দেখেন র মেটেরিয়াল পারচেজ করছি 1,65,000 তাহলে র মেটেরিয়াল अवेलेबल ফর ইউজ কত 1,73,000 লেস ইউজ লেস কি ক্লোজিং ক্লোজিং কত আছে 13,000 তাহলে আর 60,000 ফর প্রোডাকশন 1,60,000 তাহলে আমি র মেটেরিয়াল কতটুকু ইউজ করেছি প্রোডাকশনের ক্ষেত্রে সেটা আমরা অলরেডি জানি তারপর ডাইরেক্ট লেবার কস্ট কত আছে দেখেন তো প্রবলেমটাতে ডাইরেক্ট লেবার কস্ট 70,000 টাকা দেওয়া আছে ডাইরেক্টলি তাহলে আমার প্রাইম কস্ট কত স্যার আমাদের কাছে নিয়েছে 2,23,000 2,30,000 2,30,000 প্রাইম কস্ট এবার আসি ফ্যাক্টরি ওভারহেড ওভারহেড ফ্যাক্টরি ওভারহেডে যদি আসে আমার কি কি কস্ট আসবে আসে এবার তাহলে আমার কি আসবে ইনডিরেক্ট লেবার ইনডাইরেক্ট লেবার ইউটিলিটিস আর ডিরেক্ট আচ্ছা আমি একটু কাজ করি আমি উপরে দেখা যাচ্ছে না তাহলে আমরা এই জায়গায় কি করতে পারি ইনডাইরেক্ট লেবার কস্ট কত টাকা ইউটিলিটিস 12,000 ইউটিলিটিস কত আমার আছে 15,000 15,000 ইউটিলিটি আচ্ছা ইউটিলিটি করা কত আছে। হবে বলেন
9,000 ও 9,000 হবে স্যার, 9,000। তাহলে ফ্যাক্টরি অপারেশনের সাথে আমার হলো 9,000। এবার আমরা আসি ডিরেক্ট লেবার কস্ট হবে না, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি 21 ইকুইপমেন্ট কত আছে? 21,000। 21,000। 21,000। তারপর আমরা আসি ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কত? 3,000 3,000। 3,000। রেন্ট অন ফ্যাসিলিটিস 50,000। 40,000 40,000। 40,000। স্যার আর নেই। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? না। তাহলে টোটাল ফ্যাক্টরি ওভারহেড 85,000 তাহলে আমার প্রোডাকশন কস্ট কত হবে? স্যার 2,30,000 প্রাইম কস্ট প্লাস টোটাল ফ্যাক্টরি হবে 3,15,000 তাহলে আমার প্রোডাকশন কস্ট হলো 3,15,000। এটার সাথে অ্যাড করব কি ডব্লিউআইপি ওপেনিং Beginning. ওয়ার্কিং আর কত ছিল আমার? 16,000। 16,000 আমার 8 লেস লক্ষ করতে হবে কত? লেস ক্লোজিং আমার কত ছিল? 21,000। তাহলে আমার কস্ট 3,10,000 গুডস 10,000 ম্যানুফ্যাকচারড কত হবে? তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমি বের করে ফেললাম। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমার কোনটা হবে এই জায়গায়? 3,10,000। ঠিক আছে, তাহলে আমার গুডস অ্যাভেলেবল ফর সেল কত হবে? অ্যামাউন্টটা হবে 3,00,000 তাহলে কস্ট অফ গুডস হলো কত হবে আমার? 2,90,000 2,90,000। তাহলে আমার যদি এই জায়গায় আসি সেলিং এক্সপেন্ডিচার থেকে আমার নেট প্রফিট কত হবে? 4,50,000 মাইনাস, ওকে সরি আমি গ্রস প্রফিট বের করে নিই না। জি স্যার 1,60,000 1 মিনিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা আমার এই জায়গায় যদি আমরা নিয়ে আসি কত হবে? 1,60,000। এটা থেকে যদি 1,42,000 বাদ দেই তাহলে আমার প্রফিট কত আসবে? 18,000 স্যার। আর প্রবলেমে যেই দেওয়া ছিল এটা কি ছিল? নেট লস ছিল 12,000। আর এখন আমাদের হিসাবে কি আসছে? প্রফিট আসছে। তাহলে আমরা কি ম্যানেজমেন্টকে কি ধরনের অ্যাডভাইস দিব যে অ্যাসেট সেল করে দেন না অ্যাসেট রিটেইন করেন? বিজনেসটা কন্টিনিউ করার জন্য বলবো যে না আপনার লস হয় না, আপনার কি হচ্ছে নেট প্রফিট হয়েছে, তাই না? লাভ হয়েছে আর লাভ হয়েছে। সো আমরা ম্যানেজমেন্টকে অ্যাডভাইস করব যে যে কি প্রবলেমটা ছিল যে কস্টের যে অ্যালোকেশনটা অর্থাৎ কস্টের ক্লাসিফিকেশন আইডেন্টিফিকেশন অনুযায়ী কস্টকে যে বিভিন্ন ক্যাটাগরাইজেশন করতে হয় এই ক্যাটাগরাইজেশনটা ঠিকভাবে হয় নাই, যার কারণে কি হয়েছে আমাদের প্রফিটের বিপরীতে আমরা কি করছি লস করেছি। কারণ উনি কি করেছে আমাদেরকে আগে কস্টের ক্লাসিফিকেশন অনুযায়ী আমাকে প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্টে ভাগ করতে হয়। তো সেম যিনি ছিল উনি সেই পিরিয়ড কস্ট এবং প্রোডাক্ট কস্টকে ক্লাসিফিকেশন আলাদাভাবে ক্লাসিফাই করতে পারেন, যার কারণে কি করেছে উনি সবগুলা কস্টকেই পিরিয়ড কস্ট হিসেবে শো করেছে। যে জায়গায় সবগুলা কস্ট পিরিয়ড কস্ট হিসেবে ছিল না, কিছু কিছু ছিল প্রোডাক্ট কস্ট হিসেবে। সো প্রোডাক্ট কস্ট হিসেবে যখন কিছু শো করব তার মানে আমার পিরিয়ড কস্ট কি হবে? রিডিউস হবে। সো প্রোডাক্ট কস্ট যখন রিডিউস হবে তখন আমার অটোমেটিক্যালি এটা কি করবে? কোম্পানি বেনিফিট প্রোভাইড করবে। দ্যাটস হোয়াই কোম্পানির লসের পরিবর্তে কি হয়েছে? লাভ হয়েছে। এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলেন। না স্যার, এই টাইপ প্রবলেম যদি আসে পরীক্ষায় আপনারা পারবেন? ইনশাআল্লাহ পারবো স্যার। তাহলে আমার কি করতে হবে? আমার প্রবলেমটা ভালোভাবে পড়তে হবে। একবার না একটা প্রবলেম আমরা 3 থেকে 4 বার করব। আর প্রবলেমটা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন, প্রতিটা লাইন অর্থাৎ প্রতিটা ওয়ার্ড না বুঝবেন, প্রবলেমটা ততটুকু সময় আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কারণ আমরা কি করি যেটা হলো যে প্রবলেমটা দেখি, দেখার পরে প্রবলেমটা না পড়ে ভালোভাবে আমরা কি করি সলিউশন করতে বসে যাই। এই কাজটা কখনোই করবেন না। আপনার মাথায় যদি প্রবলেমটা অ্যানালাইজ করতে পারেন অর্থাৎ আপনি যখন প্রবলেমটা পড়বেন পড়ার পরে পুরো প্রবলেমটাতে কি আছে সেটা যদি আপনি চোখ বুজে অ্যানালাইজ করতে না পারেন তাহলে সেই প্রবলেমটা আপনি বুঝেন নাই।
আর প্রবলেম যদি না বুঝেন তাহলে তার সলিউশনও করতে পারবেন না। অর্থাৎ সলিউশন হয়তো 20% করতে পারবেন, বাকি 80% পারবেন না, অথবা 50% করতে পারবেন, বাকি 50% পারবেন না। কোথাও না কোথাও ভুল হবে। তাহলে আর প্রথম কাজ হলো আপনার প্রবলেমটা 3 থেকে 4 বার ভালোভাবে পড়া। পড়ার পরে নিজে মেমোরাইজ করা, যে আমি যে প্রবলেমটা পড়েছি এই প্রবলেমটাতে কি আছে সেটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আপনাকে কি করতে হবে। ঠিক আছে? তাহলে আপনাদের প্রত্যেকের কাজ হলো কোনো প্রবলেম যখন সলিউশন করব সরাসরি সলিউশনে বা গাইড যে আছে সলিউশন গাইড বা ম্যানুয়াল সেটাতে আমরা যাব না। আমরা রেদার কি করব, আমরা পুরো প্রবলেমটা 3 থেকে 4 বার পড়বো। প্রবলেমটা পড়ার পরে আমি যদি প্রবলেমটাতে কি বলছে সেটা আমি বলতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার প্রবলেমটা অ্যানালাইজ করতে হবে। যখন আমি বুঝতে পারবো যে না এই প্রবলেমটা আমি বুঝতে পেরেছি, দেন আমি সলিউশনে যাব। সবসময় মনে রাখবেন, আপনি যদি প্রবলেম আইডেন্টিফাই করতে পারেন দেন আপনার কাছে সলিউশনও থাকবে। বাট আপনার কাছে যদি আপনি যদি প্রবলেমটাকে সেটাই না বুঝেন তাহলে সলিউশন কোথা থেকে আসবেন? সলিউশন তখন অনলি আসে গাইড বই থেকে অর্থাৎ ম্যানুয়াল থেকে। ম্যানুয়াল দেখে দেখে সলিউশন করা, এই কাজটা করবেন না। আমি কি বলছি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনারা যে প্রবলেমটা সলভ করবেন সেই প্রবলেমটা ভালোভাবে 3 থেকে 4 বার রিডিং পড়বেন। রিডিং পড়ার পরে আপনি চেষ্টা করবেন যে প্রবলেমটা না দেখে আপনি বলতে পারেন কিনা। যখনই প্রবলেমটা না দেখে বলতে পারবেন তখন বুঝে যাবেন যে আপনি প্রবলেমটাতে কি বলছে সেটা বুঝতে পেরেছেন। তারপর আপনি সলিউশন করেন, আপনি দেখবেন যে সলিউশনটা খুব সুন্দরভাবে করতে পারবেন এবং সিমিলার টাইপ যখন প্রবলেমগুলো আসবে আপনার কোনো প্রবলেম হবে না। আর আপনি যদি প্রবলেমটা আধা প্রবলেম পড়লেন, অর্ধেকটা প্রবলেম পড়লেন, প্রবলেম পরে আপনি সলিউশন করতে বুঝে যান, সিমিলার আরেকটা প্রবলেম আসলে আপনি সেম কাজটাই করবেন। পরীক্ষা হলে যখন আসবেন তখন আপনার মনে হবে আরে এরকম টাইপ একটা প্রবলেম তো করছিলাম বাট এখন পারছি না, এটা যাতে না হয়। ঠিক আছে সবাই? জি স্যার। তো আমি আশা রাখছি যে আপনারা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস সোল্ড এবং ইনকাম স্টেটমেন্ট সবাই তৈরি করতে পারবেন। পারবেন? ইনশাআল্লাহ 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 স্যার। Yes, sir. 4 জনের কথা শুনেছি, এই জায়গায় আছে প্রায় 80 জন। 80 জন। ইনশাআল্লাহ স্যার পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি কেন স্যার বলি ছোট সবাইকে? একটা কোশ্চেন আছে, একটু জিজ্ঞেস করবো স্যার? অবশ্যই রবিউল জি বলেন। স্যার হচ্ছে আমরা যখন ওই যে স্যার একটা এর প্রথম অঙ্কটা যখন করলাম স্যার, ওখানে স্যার 3টে স্টেটমেন্ট আলাদা আলাদা চাইছিল। আমরা স্যার ওইটা স্টেটমেন্ট প্রথম কস্ট অফ গুড সোল্ড এটা একটা স্টেটমেন্ট করতে পারি স্যার, পরে 2টা স্টেটমেন্ট কি স্যার একটার মধ্যে আমরা 2টা রিকোয়ারমেন্ট ফুল করে দিলে কি কোনো সমস্যা হবে? আপনাকে আসলে রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। আপনাকে যদি বলা হয় যে আপনাকে 3টা রিকোয়ারমেন্ট দেওয়া থাকলো, রিকোয়ারমেন্ট ফার্স্ট থাকলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার তৈরি করেন, সেকেন্ড রিকোয়ারমেন্ট থাকলো কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট তৈরি করেন, থার্ড রিকোয়ারমেন্ট থাকলো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করেন, তখন আপনি কি করবেন? আপনাকে 3টাই তৈরি করতে হবে। যদি রিকোয়ারমেন্ট থাকে আপনাকে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট তৈরি করেন আর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনাকে 2টা করতে হবে। অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টের ভিতরে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার তৈরি করতে হবে। আপনি যদি রিকোয়ারমেন্ট থাকে শুধু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ভিতরে আপনি তৈরি করতে পারেন, অথবা নিচে নোট আকারে আপনি 2টা স্টেটমেন্ট আলাদা দেখায় রেফারেন্স হিসেবে আপনি এই জায়গায় নিয়ে আসতে পারেন। ওয়ার্কিং দেখে। আচ্ছা সেকেন্ড আরেকটাই কোশ্চেন স্যার, ওই যে আপনি প্রথমে যে ওয়ার্কিংটা করছিলেন ছোট করে, ওটা তো স্যার আলাদা করে করলেই হবে? ওটা তো স্যার ওই না, একদম এটা ম্যাথের মধ্যে necessary ঢোকানো না। দরকার না? এটা নেসেসারি না করাটা, ওটা তো ঠিক স্যার আছে? অ্যাডজাস্টমেন্ট সরাসরি বসানো যায়। এক্স্যাক্টলি দুইটা- করতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য এই কাজটা করেছি। আমি Thank যদি you, sir. সরাসরি করতাম তাহলে আপনারা কনফিউশন ক্রিয়েট করতে আপনাদের যে আসলে কত হবে। সো দ্যাটস Sure, ওয়াই sir. আমি কি করলাম আলাদাভাবে আপনাদেরকে দেখালাম যে আসলে ফ্যাক্টরি ওভারহেডে কত যাবে আর সেলিং এবং অ্যাডমিনে কত যাবে। দেখানোর পরে যখন আমি ইনকাম স্টেটমেন্টটা শুরু করেছি অথবা ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্টটা করেছি তখন আপনারা কিন্তু বলতে পেরেছেন যে কোন অ্যামাউন্টটা কোথায় যাবে। আমি যদি এটা না করতাম তাহলে হয়তোবা যেহেতু ফার্স্ট টাইম করছেন আপনারা, আপনাদের ভিতরে কনফিউশন ক্রিয়েট হইতে পারতো। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ প্লিজ। স্যার কস্ট অফ গুডস সোল্ড করার এক সময় স্যার এই যে আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড বা ওভার অ্যাপ্লাইড ওভারহেড স্যার এই ব্যাপারটা কি আসবে? আমরা একটু পরে আমরা জবরে কোস্টিং নেক্সট ক্লাসে শুরু করব। সো আন্ডার অ্যাপ্লাইড জি, স্যার। বা ওভার অ্যাপ্লাইড কিভাবে করতে হয় সেটা আমরা জেনে যাব, এবং আমরা যখন ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং করব তখনও আমরা আন্ডার অ্যাপ্লাইড এবং ওভার অ্যাপ্লাইড কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব সেটা আমরা জেনে যাব। ঠিক আছে? এটা নিয়ে এখন যা করলাম এর মধ্যে তো স্যার এগুলো ইনক্লুডেড না। যে এখন এই পর্যন্ত আমরা যা পড়েছি তার মধ্যে এখনো আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড ইনক্লুড না। আসলে আমাদের নেক্সট Thank you, sir. লেকচারে সেটা আস্তে আস্তে আসবে। আপনাদের সবগুলো টপিকসে আমি কভার করব আস্তে আস্তে। ঠিক আছে? জি স্যার। থ্যাংক আর ইউ কারো কারো কোনো কোশ্চেন আছে? আমার 3 মিনিট বাকি আছে আরো। না স্যার। আচ্ছা, আমার একটা কোশ্চেন হলো যে আপনারা কি আমি যেভাবে কথা বলি অনেক ফাস্ট কথা বলি, আপনারা কি বুঝেন? না স্যার বুঝি বুঝতে স্যার। পারছি, বুঝতে পারছি। স্যার আমরা স্যার,
স্যার আপনার ক্লাসটা বেশি এনজয় করি স্যার। হ্যাঁ, মানে এবং আমি পরে যে আপনি স্যার ইউটিউব দেন, ভিডিওটা দিয়ে দেন, ওটা আরো বেশি উপকারে লাগে স্যার। আমি বলছি যে আমি ক্লাসে যখন কথা বলি আমি অনেক ফাস্ট কথা বলি, ঠিক মানে এটা আছে আমার না স্যার। স্যার, না স্যার, না আপনারা স্যার, বুঝেন না কিনা স্যার। বুঝেন জি কিনা জি স্যার, স্যার, জি বুঝি স্যার, ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার স্যার, ওকে, সমস্যা হয় না। দ্যাটস গুড। কারণ আমি তো আইসিএমইউতে পড়াই 2013 থেকে। সো প্রতিবারই স্টুডেন্টদের একটা কমপ্লেইন থেকে, স্যার আপনি অনেক ফাস্ট কথা বলেন, সো আস্তে কথা বলার জন্য। So, আমি চেষ্টা করি আস্তে কথা বলার জন্য, বাট 7 বছরও পারি নাই আর কি। স্যার হয়তো স্যার মনে হচ্ছে না স্যার। সামনাসামনি হয়তো সমস্যা হয় স্যার, কিন্তু আমরা স্যার এখানে কোনো সমস্যা ফেস করিনি। আচ্ছা, বুঝতে পেরেছি। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কোনো না ব্যাপারে? স্যার, একটু এনিথিং দ্রুত এনিথিং স্যার, একটু দ্রুত স্যার ভিডিওটা দিয়ে দিন স্যার আমাদের। আচ্ছা, ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। যেহেতু আমার এখানে রেকর্ডিং হচ্ছে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? গতকাল ভিডিওটা স্যার দেরিতে দেওয়া হতো স্যার, অনেকেরই মনে হয়তো সমস্যা হয়েছে বুঝতে। না, কালকে আসলে আমি সময় পাইনি আপনাদের। ইনফ্যাক্ট আজকেও আমি আসলে কনফিউজ ছিলাম যে আমি ক্লাস নিতে পারবো কিনা, কারণ আমার মিটিংটা এক্স্যাক্টলি 4:29 শেষ হয়েছে। সো যেটা হয় কি, আমার হাতে যতটুকু কন্ট্রোল আছে আমি তো সেটা করতে পারি, যেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই সেটা নিয়ে আসলে বলাটা খুব ডিফিকাল্ট। ধরেন আমি আপনাদেরকে এখন ক্লাস শেষ করার পর আমি আমার অফিসের কাজে বসবো, সো আমি জানি না যে আমার কখন শেষ হবে কাজ। জি স্যার, আপনি ফ্রি হয়ে দিন স্যার। আমি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি পারবো আপনাদেরকে দিয়ে দিতে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সবাইকে। ইনশাআল্লাহ আগামীকাল, আচ্ছা আগামীকাল ক্লাস নিয়ে বলি, বৃহস্পতিবার ক্লাসটা আমার জন্য খুব ডিফিকাল্ট, 3টা থেকে 4:30। যদি কোনো মিটিং থাকে বা কোনো প্রবলেম পড়ি, তাহলে আমি হয়তোবা জাস্ট ক্লাস শুরু করার আগে ইনফর্ম করব আপনাদেরকে, ঠিক আছে? আর জি স্যার। যদি কোনো মিটিং বা কোনো কিছু সেট না থাকে তাহলে আমি অ্যাজ ইউজুয়াল ক্লাস নিব, ঠিক আছে? স্যার আমাদের অফিস শেষ, অফিস ক্লোজ হয় স্যার 4টায় স্যার, এই ক্লাসটা একেবারেই করতে পারি না, এই ব্যাপারে কি কোনো কিছু? আমি আমি আমার কোনো টাইম নেই, বুঝছেন? আমাকে একটাই অপশন দিছে যে বৃহস্পতিবারে আপনার সময় আছে 3টা থেকে 4:30, আপনি যদি নেন ওইদিন নিতে পারবেন, না হলে আপনার সময় নেই বৃহস্পতিবারে। সো আমার আসলে আমি নিজেও চাই না কখনো 3টা থেকে 4:30। ইনফ্যাক্ট আমি 4:30 থেকে 6টাও কোনো ক্লাস চাই নাই। আমি যেহেতু নাইট শিফটে করাই, সো আমার ক্লাসের চাওয়া ছিল 6টা থেকে 7:30, বাট আমি পাইনি। সো একটু প্রবলেম আমাদের সবারই হচ্ছে, আশা রাখি যে আমরা আসলে একটু অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।